আজ 10 লাখ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম। আসলে বিয়েটা নিজের ইচ্ছে মতো করিনি, মায়ের জন্য করতে হয়েছে। আমি খুব গরিব ঘরের মেধাবী একজন ছেলে। মা হাসপাতালে ভর্তি। মায়ের অপারেশনের জন্য 10 লাখ টাকার দরকার ছিল। অফিসের বসের কাছে টাকা চাইতে গেলে উনি আমাকে এই শর্ত দেন। উনি আমাকে বলে উনি আমাকে 10 লাখ টাকা দিতে পারে, কিন্তু তার বিনিময়ে তার মেয়েকে আমার বিয়ে করতে হবে। আমি শুনেই রাজি হয়ে গিয়েছি। অফিসের বসের মেয়ে বলে কথা, বসের মেয়েকে বিয়ে করব, এতে না বলার কি আছে? কিন্তু বস বলল ওনার মেয়েটা নাকি ধর্ষিতা। ধর্ষিতা কথাটা শোনা মাত্রই আমি না বলে দিলাম। বললাম, একটা ধর্ষিতা মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব? বস আমার হাতে ধরে রিকোয়েস্ট করলো, বলল, দয়া করে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো, নয়তো ও যে কোনো সময় আত্মহত্যা করে বসবে। ঠিক সেই সময় হাসপাতাল থেকে একটা ফোন আসলো, আর তারা জানালো তাড়াতাড়ি 10 লাখ টাকা জমা দিতে হবে, অপারেশন করতে হবে, নয়তো নাকি মাকে বাঁচানো যাবে না। আমি আর কিছুই ভাবতে পারছি না, আমি আর কিছু ভাবতেও চাই না। আমি বসের সব শর্ত মেনে নিলাম, আর বসের মেয়েটাকে বিয়ে করতে রাজিও হয়ে গেলাম। বস খুবই বড় লোক, তাই বিয়েটা খুব ধুমধামেই দিল। আজ আমার বাসর রাত। আমি বাইরে দাঁড়িয়েছিলাম। বসের মেয়ে মানে আমার বউ রুমে আগে থেকেই বসেছিল। আমি প্রায় 1 ঘন্টা দেরি করে বাসর ঘরে ঢুকলাম। রুমে ঢুকেই দেখলাম মেয়েটা জানালার কাছে গিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো মেয়েটার মন খুবই খারাপ আজকে। আমি মেয়েটার পিছনে গিয়ে একটু শব্দ করলাম। মেয়েটা পিছনে ঘুরে আমার দিকে তাকালো, আর আমাকে জিজ্ঞাসা করলো, কেন বিয়ে করলেন আমাকে? আপনি কি জানেন না আমি একজন ধর্ষিতা মেয়ে? আমি বললাম, আমি সব কিছুই জানি। মেয়েটি অবাক হলো, আর বলল, সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি এই বিয়েটা কেন করলেন? আমি কিছু বলছি না, শুধুই চুপচাপ করে বসে আছি, শুধু চুপচাপ হয়ে আছি। মেয়েটি দেখতে কিন্তু বেশ সুন্দর। আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা দেখতে বেশি ভালো হবে না, কিন্তু যখন ওকে দেখলাম তখন আমার ধারণাটা ভেঙে গেল। ওর নাম জানতে খুব ইচ্ছে হচ্ছে এখন। বললাম, আপনার নামটা কি জানতে পারি আমি? মেয়েটা বলল, আমার নাম নীলা। মনে মনে ভাবলাম, নামটা কিন্তু বেশ। বললাম, নীলা, যান আপনি শুয়ে পড়ুন, কেন এই বিয়েটা করলাম তা অন্যদিন বলবো। নীলা বেডে আর আমি সোফায় শুয়ে পড়লাম। খুব সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম আর ফ্রেশ হয়ে নিলাম। বাথরুম থেকে যেই ঘরে ঢুকছি ঠিক তখনই নীলার মায়াবী মুখটা নজরে এলো। নীলা তখন ঘুমিয়েছিল। কি সুন্দর লাগছে নীলাকে, চুলগুলো এলোমেলো ছিল। আমি একাধারে নীলার দিকে তাকিয়েছিলাম। নীলার মুখটা কি মায়াবী লাগছিল, দেখে মনে হচ্ছিল এক টুকরো যেন চাঁদ হাসছে। আমি নীলার দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। হঠাৎ করে নীলা চোখ খুলে ফেলল, আর ও দেখে ফেলল যে আমি ওর দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। আমি একটু শরম পেলাম, আর মনে মনে বলছি, আল্লাহই জানে নীলা কি ভাবলো আমাকে। আমি রুমের বাইরে চলে আসলাম। নীলা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আমার বস মানে নীলার বাবা আমাকে আর নীলাকে খাবার জন্য খাবার টেবিলে ডাকছে। আমরা দুইজনে খাবার টেবিলে চলে গেলাম। নীলার বাবা আমাকে বলল, আজ থেকে তোমাকে আর চাকরি করতে হবে না। আমি বললাম, কিন্তু কেন? নীলার বাবা বলল, তোমাকে এই ছোট চাকরিটা করতে হবে না, অফিস আমি সামলে নেব। তুমি আমার মেয়েটাকে সময় দাও, ওকে নিয়ে কোথাও ঘুরতে যাও। আমি নীলার বাবাকে জিজ্ঞাসা করলাম, আমার মা কেমন আছে? উনি বলল, তোমার মায়ের অপারেশন হয়ে গেছে, উনি এখন খুবই সুস্থ আছে, খুব ভালো আছে। আমি কথাটা শুনে খুবই খুশি হলাম। আমি নীলার বাবাকে বললাম, আমি হাসপাতালে যাব এখন, আমার মাকে একটু দেখতে ইচ্ছে করছে। উনি বললেন, যাও গিয়ে দেখে আসো। আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম, আর অলরেডি রেডি হচ্ছিলাম হাসপাতালে যাব বলে। পিছন থেকে নীলা বলে উঠল, একটা রিকোয়েস্ট করব, রাখবেন? পিছনে ফিরে দেখি নীলা। আমি বললাম, বলো। অবশ্যই রাখবো। নীলা বলল, আমি আপনার সাথে হাসপাতালে আপনার মাকে দেখতে যাব। আমি বললাম, পারবেন তো যেতে? নীলা বলল, হ্যাঁ, যেতে পারবো। নীলার বাবা আমাকে একটা গাড়ি দিয়েছে। গাড়িটা বের করলাম আর নীলাকে সাথে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। মাঝ রাস্তায় খেয়াল করলাম নীলা গাড়িতে ঘুমিয়ে পড়েছে, ওর মাথাটা আমার কাঁধে রেখেছে।
আমি ওকে ডাকলাম না। হাসপাতালে প্রায় পৌঁছে গেছি। আমি আস্তে করে নীলার কানের কাছে গিয়ে বললাম, এই যে শুনছেন, হাসপাতালের কাছে কিন্তু চলে এসেছি। নীলা তখনই চোখ খুলে ওর মাথাটা আমার কাঁধে দেখে একটু লজ্জা পেয়ে গেল। আমি বললাম, চলেন। আমরা মায়ের সাথে দেখা করলাম। নীলাকে দেখিয়ে বললাম, মা, আমি বিয়ে করেছি। নীলা গিয়ে মায়ের পা ধরে সালাম করল। মা খুবই খুশি হয়েছে আমার বিয়ের কথা শুনে। মা বলল, কি সুন্দর আমার বৌমা। নীলা মায়ের সাথে অনেক কথা বলল। মা আর নীলাকে দেখে আমার মনে হচ্ছে ওরা দুইজন একে অপরের খুবই পরিচিত। আমি মাকে বললাম, মা, কাল তোমাকে এখান থেকে নিয়ে যাব বাড়িতে। মা আমাকে বলল, এখন অনেক রাত হয়ে গেছে, তোরা বাড়ি ফিরে যা। তখন আমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাঝ রাস্তায় এসে গাড়ি থামালাম। নীলা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এখানে গাড়ি থামালেন যে? আমি বললাম, গাড়ি থেকে নামুন। নীলা গাড়ি থেকে নামলো। আমি বললাম, চলুন, ফুচকা খাবো। নীলা প্রথমে না বললেও আমার জোরাজুরিতে খেতে রাজি হলো। আমরা দুইজনে বসে ফুচকা খাচ্ছি। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, আপনার জীবনে এত বড় ক্ষতি কিভাবে হলো? নীলা কিছু বলছে না, শুধুই চোখের জল ফেলছে। আপনার এত বড় সর্বনাশ হলো কিভাবে? নীলা কোনো কথা বলছে না, শুধু মাথাটা নিচু করে অঝোর ধারায় কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো, কাঁদছেন যে? নীলার কান্নার আওয়াজটা আরও বেশি বাড়তে থাকলো। আমি বুঝতে পারছি না নীলা এভাবে কাঁদছে কেন। আমি নীলাকে বললাম, থাক, কিছু বলতে হবে না আমাকে, চলুন আমরা বাসায় ফিরে যাই। নীলাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম আমি। কিন্তু নীলার কান্না তখনও থামেনি। ও পুরো রাস্তা কান্না করতে করতে এসেছে। আমি নিজেই নিজের মনকে প্রশ্ন করলাম, কেন যে এই কথাটা জানতে চাইলাম তার কাছে। মেয়েটার মনটাই খারাপ করে দিলাম। নীলার কান্না দেখে আমারও খুব খারাপ লাগছিল। আমরা বাড়িতে এসে পৌঁছালাম। নীলা বাড়িতে এসে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি রুমে বসে থাকলাম আর মনে মনে ভাবলাম, নীলা কথাটা বলতে গিয়ে কেন এত কাঁদছে। বিষয়টা আমার মাথায় ঢুকছে না। নীলা বাথরুম থেকে বেরিয়ে এলো আর আমি নীলাকে বললাম, আমি দুঃখিত। নীলা জিজ্ঞেস করলো, কিসের জন্য? আমি বললাম, আপনার মনটা খারাপ করে দেওয়ার জন্য। আর আপনাকে ওই কথাটা আমার জিজ্ঞেস করা উচিত হয়নি। নীলা বলল, আরে না, ঠিক আছে, আমার মন এমনিতেই সব সময় খারাপ থাকে, আপনার কোনো দোষ নেই। আর এখন আপনি আমার স্বামী, ওইসব কথা জানার অধিকার আপনার আছে। কিন্তু আজ বলবো না, বলবো অন্য কোনো একদিন। বলবো আমার এই এত বড় সর্বনাশের কথা। আমি নীলাকে বললাম, যান, আপনি এখন শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। নীলাও আমাকে বলল, আপনিও শুয়ে পড়ুন, আপনাকে তো আবার সকালে হাসপাতালে যেতে হবে। খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আমি। আর উঠেই দেখি নীলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। কি বলবো, খোলা চুলে নীলাকে কতটা যে সুন্দর লাগছিল বলে বোঝানোর মতো নয়। ইচ্ছে হচ্ছিল ওকে পিছন থেকে জড়িয়ে ধরি, কিন্তু না, ওকে জড়িয়ে ধরলে ও অন্য কিছু ভাবতে পারে এই কথা ভেবে রুম থেকে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে শুনতে পেলাম নীলা আমাকে ডাকছে, বলছে, এই যে শুনছেন, একটু বাইরে আসবেন। আমি বললাম, কি হয়েছে? নীলা বলল, আপনার মাকে আনতে আপনার সাথে আমিও যাব, ভাবছি শাড়ি পরে যাব। আমি বললাম, হ্যাঁ, পরতে পারেন, সমস্যা কি? নীলা বলল, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আমি বললাম, আমি কি করতে পারি এখন বলুন তো? নীলা বলল, আপনি আমাকে শাড়িটা পরিয়ে দিন না প্লিজ। আমি পরিয়ে দেব? নীলা বলল, হ্যাঁ, আপনি পরিয়ে দিবেন। আমি বললাম, ঠিক আছে, দেখি কতটুকু শাড়ি পরাতে পারি আজকে তোমাকে। দাঁড়ান, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর পরিয়ে দেন। কিন্তু নীলা বলল, আমাকে যখন শাড়ি পরাবেন তখন কিন্তু আপনার চোখ বন্ধ রাখতে হবে, কেমন? আমি বললাম, কিন্তু কেন? নীলা বলল, নয়তো আপনি তো সব। আমি বললাম, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আমি চোখ দুটো বন্ধ করে নীলাকে শাড়িটা পরিয়ে দিলাম। নীলা খুব খুশি হলো। আমি বললাম, চলুন এবার যাওয়া যাক। নীলাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। মাকে নিয়ে নীলাদের বাড়ি চলে আসলাম সোজা। মা নীলাদের বাড়িতে এসে বলল, তিনি গ্রামে ফিরে যেতে চান। আমি নীলার বাবার সাথে কথা বললাম, আমার মা এখানে থাকবে না, উনি গ্রামে ফিরে যেতে চাইছেন। কাল আমি মাকে নিয়ে গ্রামে চলে যাব। নীলার বাবা না বললেন না, উনি শুধু বললেন,
আমি সাথে যেন নীলাকেও নিয়ে যাই। পরের দিন সকালবেলা আমি, মা আর নীলা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি নীলাকে আমার পুরো গ্রাম ঘুরিয়ে দেখালাম। রাতের বেলা উঠানে চাঁদের আলোতে বসেছিলাম আমরা। নীলাও আমার পাশে বসেছিল আর আমাকে বলল, সেদিন আপনি জানতে চেয়েছিলেন না আমার এত বড় সর্বনাশ কিভাবে হয়েছিল? তাহলে শুনুন, আমার সর্বনাশের কথা আমি আপনাকে আজ খুলে বলছি। আমি খুবই সাধারণ একটা মেয়ে ছিলাম। যদিও আমার বাবার অনেক টাকা ছিল, তবুও আমি সাধারণ জীবনযাপন করতে খুবই পছন্দ করতাম। একটা ছেলেকে নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম, নিজের চাইতেও বেশি বিশ্বাস করেছিলাম। দিনটা ছিল সোমবার। ও আমাকে বলেছিল ঘুরতে যাবে আমাকে নিয়ে। তাই আমি আর ৭-৫ না ভেবে ওর সাথে ঘুরতে চলে গেলাম। ও আমাকে ঘোরার নাম করে গাড়িতে করে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানে ওর বন্ধুরা আগে থেকেই দাঁড়িয়েছিল। তারপর ওরা সবাই মিলে এই পর্যন্ত বলতে বলতে গিয়ে নীলা থেমে গেল। চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আমি বললাম, আর বলতে হবে না, বুঝে গেছি। নীলা কথাগুলো শেষ করে খুব কাঁদছিল। নীলার দু চোখ দিয়ে যেন বৃষ্টির মতো পানি পড়ছে। আমি নীলাকে বললাম, প্লিজ আর কাঁদবেন না, আপনি কাঁদলে আমার খুবই খারাপ লাগে। নীলা কান্না যেন কোনোভাবেই থামাতে পারছে না। আমি নীলাকে বললাম, আপনার সাথে যা হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই। আপনি কাউকে বিশ্বাস করেছিলেন, সে আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি। ওরা হলো মানুষ রূপে জানোয়ার, যারা মেয়ে দেখলেই হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। আমি আরও জিজ্ঞেস করলাম, পুলিশের কাছে যাননি কমপ্লেন করার জন্য? নীলা বলল, না যাইনি। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? নীলা বলল, গিয়ে কি হইতো? এতে আমার কলঙ্কের বোঝাটা আরও বেড়ে যেত। আমি বললাম, কাজটা আপনি কিন্তু একদম ঠিক করেননি। এভাবে ওদেরকে ছেড়ে দিলে ওরা আপনার মতো আরও অনেক নীলার জীবন নষ্ট করে দেবে। নীলা আর কিছুই বলল না, মাথাটা নিচু করে রইল। ঠিক সেই সময় মা আমাদেরকে ডাকলেন। মা বলছেন, জুনায়েদ, জুনায়েদ রে, বৌমাকে নিয়ে খেতে আয়, রান্না হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ মা, আমরা আসছি। নীলাকে নিয়ে আমি খাবার ঘরে চলে আসলাম। আজ মা অনেক কিছুই রেঁধেছেন। নীলা এত ভালো ভালো রান্না দেখে খুবই অবাক হয়ে গেল আর মাকে বলল, মা, আপনি আমাকে এতগুলো রান্না করতে শিখিয়ে দিবেন? মা বলল, কেন শেখাবো না মা, তুমি আমার ছেলের বউ, আমার মেয়ের মতো। নীলার হাতে মেহেদি পড়া ছিল, তাই ও খেতে পারছিল না। আমার মা নীলাকে খাইয়ে দিল। খেয়াল করলাম নীলার চোখের কোণে জল চলে এসেছে, এক ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ল। মা জিজ্ঞেস করলো, কাঁদছো কেন বৌমা? নীলা বলল, কেউ কখনো এভাবে খাইয়ে দেয়নি আমাকে মা, আমার তো মা নেই, তাই মায়ের আদর কি জিনিস আমি জানি না। সেই ছোটবেলায় মাকে হারিয়েছি। বাবা আমার সব, উনি আমাকে ছোট থেকে মানুষ করেছেন। মা নীলাকে তার বুকে জড়িয়ে নিল আর বলল, কে বলেছে তোমার মা নেই? আজ থেকে আমিই তোমার মা, আজ থেকে তুমি আমাকে তোমার মা ভাববে। নীলা মাকে জড়িয়ে ধরে খুব কাঁদল। মা আর নীলার এমন ভালোবাসার সম্পর্ক দেখে আমার খুবই ভালো লাগলো। বলুন, নীলা বলল, আপনি খুবই ভাগ্যবান, কারণ আপনার মা আছে। আমি বললাম, হ্যাঁ, আমি আমার মাকে অনেক ভালোবাসি। নীলা বলল, আপনি আমাকে বললেন না তো, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আমি বললাম, আপনি জানতে চান আমি আপনাকে কেন বিয়ে করেছি? নীলা বলল, হ্যাঁ, আমি জানতে চাই। আমি বললাম, তাহলে শুনুন, আমি আপনাকে টাকার জন্য বিয়ে করেছি। নীলা আমার কথাটা শুনে থ হয়ে গেল। ছি, আপনি আমাকে টাকার জন্য বিয়ে করেছেন? তার মানে আপনি আমাকে দয়া করেছেন? তার মানে আপনি আমাকে দয়া দেখিয়েছেন? আমি বললাম, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আমার মায়ের অপারেশনের জন্য অনেকগুলো টাকার দরকার ছিল। সেই টাকাগুলো আপনার বাবা আমাকে দিয়েছেন। বিনিময়ে আমাকে আপনাকে বিয়ে করতে হয়েছে। বলতে পারেন টাকার জন্যই আমি আপনাকে বিয়ে করেছি। আমি কথাগুলো শেষ করে ভাবলাম, এগুলো শুনে নীলা হয়তো আমাকে আরও বেশি ভুল বুঝবে, কিন্তু নীলা কোনো কথা বলছে না। আমি নীলাকে ডাকলাম আর জিজ্ঞাসা করলাম, কথা বলছেন না কেন? রাগ করলেন নাকি আমার উপর? নীলা বলল, আর কোনো অভিযোগ নেই আপনার উপর, কারণ
আপনি আপনার মাকে বাঁচিয়েছেন তাই। আমি মনে মনে খুব খুশি হলাম আর ভাবলাম আপনি ঘুমিয়ে পড়ুন এখন। একটু পর মাথাটা তুলে দেখলাম নীলা একটা ছোট্ট বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। কি বলবো আপনাদের, কি যে মায়াবী দেখাচ্ছিল ওর মুখখানা। দেখলাম কাঁথা ছাড়া শুয়ে আছে নীলা। আমি একটা কাঁথা নিয়ে নীলার শরীরে জড়িয়ে দিলাম। প্রায় 30 মিনিটের মতো নীলার পাশে দাঁড়িয়ে ওকে দেখেছিলাম। ওকে দেখে আমার মনের স্বাদ মিটছিল না। একটু পর আমিও শুয়ে পড়লাম। খুব ভোরে আমি ঘুম থেকে উঠে পড়লাম। উঠে বাথরুমে গেলাম গোসল করতে, কিন্তু ভুল করে বাথরুমের দরজা লক করতে ভুলে গিয়েছিলাম। আমি গোসল করছিলাম আর হুট করে নীলা ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকে পড়ল। ভাগ্যিস শর্ট প্যান্টটা পরে গোসল করছিলাম, নয়তো কি যে হয়ে যেত। নীলা বাথরুমে ঢুকেই চোখ দুটো বন্ধ করে নিল আর বলল, সরি সরি, আমি বুঝতেই পারিনি ভিতরে আপনি ছিলেন। আমি দুঃখিত, আমি লজ্জায় শেষ। আমি কি বলবো বুঝতেই পারছি না। নীলা বাথরুম থেকে বাইরে চলে আসলো। আমি গোসল শেষ করে বাইরে এলাম, কিন্তু আমি এতটাই লজ্জা পেয়েছি যে নীলার মুখের দিকে তাকাতেই পারছিলাম না। নীলা মাথা নিচু করে মিটমিট হাসছে। আমি নীলাকে বললাম, কি করছিলেন বলুন তো, বাথরুমে একটু নক করে ঢুকবেন না? নীলা আমাকে বলল, সব দোষ তো আপনার, আপনি বাথরুমের দরজা লক করবেন না। আমি কি করে বুঝবো যে ভিতরে আপনি আছেন না নাই? আমি বললাম, হ্যাঁ তাও ঠিক বলেছেন, সরি, আসলে ভুলে দরজাটা লক করতে ভুলে গিয়েছিলাম। নীলা একটু হেসে বলল, আরে ঠিক আছে, আমি কিছুই মনে করিনি। মা আমাকে আর নীলাকে ডাকছে। মা বলছে, খেতে আয় তোরা দুইজন। আমি নীলাকে বললাম, চলুন, মা খেতে ডাকছে। খাবার টেবিলে নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু আমার খুবই লজ্জা লাগছিল বাথরুমের ওই ঘটনার পর থেকে। তাই আমি নিচের দিকে তাকিয়ে খাচ্ছিলাম। হঠাৎ মা বলল, তোরা তো শহরে থাকবি তাই না? নীলা তো নিজের হাতে খেতে পারে না, তুই ওকে খাইয়ে দিবি। আমি বললাম, কি বলছো এইসব মা? মা বলল, হুম। মা আরও বলল, তুই ওকে খাইয়ে দিতে পারবি তো? আমি কোনো কথাই বলছি না। মা বলল, আচ্ছা, আমার সামনে তুই ওকে একবার খাইয়ে দে তো এখন, দেখি কেমন পারিস। আমি বলছি, এখনই কেন মা? মা রেগে বলল, যা বলছি তাই কর। আমি আবার মায়ের কথার অবাধ্য কখনো হইনি, কিন্তু আমার খুবই লজ্জা লাগছিল। আমি চোখ বন্ধ করে নীলার মুখে খাবার তুলে দিলাম। নীলা শুধু একটু একটু হাসলো। মা বলল, এই তো, এবার ঠিক আছে, ঠিক এইভাবেই ওকে প্রতিদিন তুই খাইয়ে দিবি। কিন্তু মাকে এখনো পর্যন্ত বলাই হয়নি যে নীলা একটা ধর্ষিতা মেয়ে। আমি জানি না মা এ কথা শোনার পর নীলাকে বউ হিসেবে মেনে নিতে পারবে কিনা। কিন্তু এই কয়েকদিনে নীলার প্রতি আমার একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়ে গেছে। আর ও যে একটা দর্শিতা মেয়ে, এই কথা ভাবতেই ওর জন্য আমার মনটা মায়ায় ভরে ওঠে। আমি জানি না আমার কেন এমন অনুভূতি হচ্ছে তার প্রতি, কেন ওর জন্য আমার এত মায়া হয়। ও কাঁদলে আমার এত খারাপ লাগে কেন? তাহলে এই কয়েকদিন আমি কি নীলাকে ভালোবেসে ফেলেছি? একেই কি ভালোবাসা বলে? হ্যাঁ, সত্যি আমি নীলাকে ভালোবেসে ফেলেছি। এই সব ভাবতে ভাবতে আমি মনে মনে হাসছিলাম। তখন নীলা রুমে আসলো আর আমাকে বলল, কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে যে আপনাকে? আমি একটু শরম পেয়ে বললাম, না মানে তেমন কিছু না। আমি মনে মনে ভাবতে লাগলাম, ভালোবাসা কাকে বলে সেটাই ভাবছিলাম। নীলার প্রতি আমার যেটা কাজ করছে সেটা কি ভালোবাসা বলে? খাওয়া দাওয়া শেষ করে আমি নিচে আর নীলা উপরে শুয়ে পড়লাম। আমি নীলাকে বললাম, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? নীলা বলল, হ্যাঁ করতে পারেন। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না তো তাহলে আবার? নীলা বলল, না, কি মনে করব আবার, বলুন। আমি বললাম, আচ্ছা ভালোবাসা কাকে বলে বলেন তো, আপনি কি জানেন না? আমি বললাম, আচ্ছা ভালোবাসা কাকে বলে আপনি কি জানেন? নীলা আমার প্রশ্নটা শুনে একটু অবাকই হলো আর বলল, হঠাৎ এই প্রশ্ন যে, কাউকে ভালো টালো বেসে ফেললেন নাকি আবার? আমি বললাম, আরে না, এমনিতেই জানতে ইচ্ছে হলো তাই বললাম। বলুন না, ভালোবাসা কাকে বলে? নীলা বলল, যখন আপনি মন থেকে কাউকে চাইবেন, যাকে ছাড়া আপনার দুনিয়া আধার, যাকে না দেখলে আপনার কিছুই ভালো লাগবে না, যার কষ্টে আপনার কষ্ট লাগে, তাকেই ভালোবাসা বলে। তবে অনেক সময় ভালোবাসাগুলো একতরফাও হয়। একতরফা ভালোবাসাগুলো খুবই কষ্টের হয়। আমার ভালোবাসাটা ছিল একতরফা, যাকে বিশ্বাস করেছিলাম আমি,
সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করে আমার জীবন থেকে চলে গেছে। এই কথাগুলো বলেই নীলা মাথা নিচু করে বসে রইল। মনে মনে আমি ভাবলাম, মেয়েটার মনটা আবারও খারাপ হয়ে গেল। আমি নীলাকে বললাম, মন খারাপ করবেন না প্লিজ। আমি নীলাকে জিজ্ঞাসা করলাম, আপনার আর আমার মধ্যে সম্পর্ক কি বলেন তো? নীলা আমার দিকে তাকিয়ে অবাক সুরে বলল, আমরা তো স্বামী স্ত্রী। আমি বললাম, এছাড়া কি আমাদের মাঝে আর অন্য কোনো সম্পর্ক আছে? নীলা বলল, আছে তো। আমি জিজ্ঞাসা করলাম, কি সম্পর্ক? নীলা বলল, আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু। বন্ধু? নীলা বলল, কেন, কি ভেবেছিলেন আপনি? আমি বললাম, না কিছুই না, তেমন কিছু না। দেখলাম নীলা মুচকি মুচকি হাসছে। আমি আর কিছুই বললাম না, শুয়ে পড়লাম। খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। নীলা বলল, ও নাকি এই গ্রামটা ঘুরে দেখতে চায়, তাই ওকে নিয়ে গ্রাম ঘুরতে বেরোবো ভাবছি। ঠিক সেই সময় মা এসে বলল, তোর ছোট মামা ঘাটে এসে দাঁড়িয়ে আছে, যা ওনাকে নিয়ে আয়। এদিকে নীলাও আবার গ্রাম ঘুরে দেখবে। আবার ওইদিকে ছোট মামা ঘাটে এসে বসে আছে। আমার বিয়ের কথা শুনে ছোট মামা আমাদের বাড়িতে আসছে। আমি আমার কাকাতো বোন অমনিকে বললাম, যা তুই তোর নীলা ভাবিকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যা। আমি ছোট মামাকে এখন আনতে যাব, আর কিছু সময়ের মধ্যে আবার ফিরে আসব। অবনী বলল, ঠিক আছে ভাইয়া, তুমি নিশ্চিন্তে দাও, আমি ভাবিকে নিয়ে ঘুরতে বেরোবো। পুরো গ্রামটা ভাবিকে ঘুরিয়ে দেখাবো। আমি ছোট মামাকে আনতে ঘাটে চলে আসলাম। বাড়ি ফিরতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। ছোট মামাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরেই দেখলাম অবনী বাইরে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে, ঘুরতে যাসনি তোরা? অবনী বলল, গিয়েছিলাম, রাস্তায় কিছু ছেলে আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল আর বাজে বাজে ভাষায় আমাদের সাথে কথা বলছে। অবনী বলল, ঠিক আছে ভাইয়া, তুমি নিশ্চিন্তে যাও, আমি ভাবিকে নিয়ে ঘুরতে বের হবো একটু পরে। পুরো গ্রামটা ভাবিকে ঘুরিয়ে দেখাবো। আমি ছোট মামাকে আনতে চলে গেলাম ঘাটে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1 ঘন্টা লেগে গেল আমার। ছোট মামাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরেই দেখলাম অবনী বাইরে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে, ঘুরতে যাসনি তোর ভাবিকে নিয়ে? অবনী বলল, গিয়েছিলাম ভাইয়া, তবে রাস্তায় কিছু ছেলে আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল আর বাজে বাজে ভাষায় আমাদের সাথে কথা বলছিল। আমি জিজ্ঞেস করলাম, নীলা কোথায়? অবনী বলল, ভাবি মন খারাপ করে ঘরে বসে আছে। আরও জিজ্ঞেস করলাম, ছেলেগুলা কোথায় আছে? অবনী বলল, বড় রাস্তার ধারে বসে আছে সবাই। আমার খুবই রাগ হলো। আমি ঘরে গিয়ে নীলার হাতটা ধরে বললাম, চলুন আমার সাথে। নীলাকে নিয়ে বড় রাস্তার ধারে চলে আসলাম। দেখলাম কয়েকজন ছেলে বসে আছে। ওরা আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। ওদের দলনেতা আমাকে সালাম দিল আর বলল, ভাইয়া আপনি এখানে? আমি নীলাকে দেখিয়ে বললাম, এটা আমার স্ত্রী। এই কথা বলা মাত্রই ওরা নীলার পায়ে পড়ে গেল আর বলল, ভাবি আমাদের ক্ষমা করে দিন। আসলে আমাদের এলাকায় আমার বাবা একজন ক্ষমতাবান লোক ছিল। যদিও কালক্রমে বাবা হারিয়ে গেছে, কিন্তু বাবার আদর্শে সবাই আমাকে ভয় পায়। নীলা আমাকে বলল, ওদের ক্ষমা করে দিন। আমি ওদের বললাম, নেক্সট টাইম যদি ওর দিকে কেউ চোখ তুলে তাকাস, তাহলে তোদের চোখ উপড়ে নিব আমি। নীলা শুধু বারবার আমার দিকে তাকাচ্ছিল। নীলাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। নীলা আমাকে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আমি বললাম, বলুন। নীলা বলল, ওরা আমাকে ডিস্টার্ব করাতেই আপনার এত রাগ হলো কেন? আমি চুপ করে আছি। ভাবলাম, আমি যে নীলাকে ভালোবেসে ফেলেছি, এই সত্যি কথাটা বলে দেই। নীলা আমাকে বলল, বকাটে ছেলেগুলো ওকে ডিস্টার্ব করার কথা শুনে সে এত রাগ করলো কেন? আমি ভাবলাম বলে দেই সত্যি কথাটা, যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার খুব ভয় হলো, তাই সত্যি কথাটা বলতে পারলাম না। বললাম, আপনি আমার স্ত্রী, আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব, কারণ আপনার কিছু হলে আমি। নীলা বলল, আপনি মানে? থেমে গেলেন কেন, বলুন না। আমি বললাম, আপনার কিছু হলে আপনার বাবাকে আমি কি জবাব দিব? নীলা বলল, ও আচ্ছা, তাই বলুন। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আমি বললাম, কি ভেবেছিলেন আপনি? নীলা বলল, না তেমন কিছু না। আজ বাড়িতে মা একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে, সবাই এখানে এসেছে। আমি নীলাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। নীলা আজ খুব খুশি হলো সবার সাথে পরিচিত হয়ে। সারাদিন খুব কাজ করতে হয়েছে। নীলা আর আমি রুমে চলে আসি। রুমে এসে ইয়ারফোনটা কানে ঢুকিয়ে নিচে শুয়ে পড়লাম। নীলা উপরে শুয়ে পড়ল। নীলা আমাকে বলল, আপনাকে একটা কথা বলার ছিল।
আপনার পুরো পরিবারটা না খুবই ভালো। আমি আপনার পরিবারের একজন সদস্য হতে চাই জুনায়েদ। আপনি কি আমাকে আপনার পরিবারের একজন বানাবেন? নীলা বলল, কি গো, কথা বলছেন না কেন? নীলা মাথাটা নিচু করে দেখতে পেল আমি ঘুমিয়ে পড়েছি। নীলা বুঝতে পারে আমি নীলার একটা কথাও শুনতে পাইনি। নীলা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আর মনে মনে বলছিল, এতটা ভালো একটা মানুষ কি করে হয়? তার মানে শুধু আমি নয়, নীলাও আমাকে ভালোবেসে ফেলেছে। যদিও ওর ভালোবাসার কথাটা আমি আজ শুনতে পেলাম না, কিন্তু একদিন না একদিন আমি আমার ভালোবাসার কথাটা ওকে জানিয়ে দেব। সকালে ঘুম ভেঙে দেখলাম নীলা রুমে নেই। আমি উঠে বাইরে এলাম, এসে দেখি নীলা উঠোনে বসে আছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর নীলা আমার কাছে এসে বলল, ওর নাকি বাবার জন্য খুবই খারাপ লাগছে, ও শহরে যাবে বাবাকে দেখতে। আমি মাকে গিয়ে বললাম, মা, নীলা শহরে যাবে ওর বাবাকে দেখতে, তুমি কি বলো? আমার মা বলল, এতে না করার কি আছে রে বাবা, তুই বৌমাকে নিয়ে আজই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়। আমি রুমে এসে নীলাকে বললাম, সব গুছিয়ে নিন, আমরা আজই শহরে যাব বাবাকে দেখতে। নীলা এতটাই খুশি হলো যে আনন্দে আমাকে জড়িয়ে ধরল। আমার সমস্ত শরীর কাঁপতে থাকলো, আমার পা থরথর করে কাঁপছিল। আমি বললাম, কি করছেন নীলা? নীলা একটু শরম পেল আর জিহ্বায় কামড় দিয়ে বলল, সরি, আমি তো আপনাকে এমনি জড়িয়ে ধরেছি। আমি বললাম, বুঝতে পেরেছি। নীলার মুখটা শরমে লাল হয়ে গেছে। আমি আর নীলা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। নীলা আর আমি আমাদের গাড়ি করেই আসছিলাম। মাঝ রাস্তায় গাড়ি থামালাম আর নীলার জন্য অনেকগুলো আইসক্রিম কিনলাম। নীলা খুবই খুশি হলো। আমি গাড়ির ভিতরে খেয়াল করলাম নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমিও নীলাকে দেখছিলাম। আমরা শহরে পৌঁছে গেলাম। নীলা ওর বাবাকে দেখে খুবই খুশি হলো, ওনাকে জড়িয়ে ধরলো আর বলল, কেমন আছো বাবা? ওর বাবা বলল, খুব ভালো আছি রে মা, তোরা কেমন আছিস? নীলা বলল, আমরা খুব ভালো আছি বাবা। নীলার বাবা নীলার হাসি ভরা মুখ দেখে খুবই খুশি হলো। উনি আমাকে ডেকে নিয়ে বলল, ধন্যবাদ জুনায়েদ, তুমি আমার মেয়েটার মনটা ভালো রেখেছ। 2-3 দিন পরের কথা, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। রুমে গেলাম আর গিয়ে দেখলাম নীলা জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে নীলা? নীলা বলল, আজ সেই দিন যেই দিন আমি আমার সম্মান হারিয়েছিলাম। আমি নীলাকে আমার বুকে জড়িয়ে নিলাম আর বললাম, এইসব ভেবে কী লাভ বলেন তো? যা হওয়ার তো হয়েই গেছে, এতে আপনার তো কোনো দোষ নেই। নীলা সেই দিন খুব কেঁদেছিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। আমি সেই দিন নীলার নিঃশ্বাসের শব্দটা শুনতে পাচ্ছিলাম। নীলার প্রত্যেকটা নিঃশ্বাসের বাতাস আমার বুকে এসে লাগছিল। আমার সেই দিন অন্যরকম অনুভূতি হচ্ছিল। নীলাকে বললাম, যান গিয়ে শুয়ে পড়ুন। নীলা গিয়ে শুয়ে পড়ল। আমি বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম আর মনে মনে ভাবলাম, কাল আমি আমার মনের সব কথা নীলাকে বলে দেব যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার আর তর্স হয়েছিল না কখন যে সকাল হবে আর কখন নীলাকে আমি আমার মনের কথা জানাবো। খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর মার্কেটে চলে গেলাম। নীলার জন্য একটা নীল শাড়ি কিনলাম। ভেবেছিলাম এই শাড়িটা ওর হাতে দিয়ে আমি আমার মনের কথাগুলো খুলে বলবো। কিন্তু আমি নীলাদের বাড়িতে গিয়ে অবাক হলাম। আমি গিয়ে দেখি একটা ছেলে নীলাদের বাড়িতে এসেছে। ছেলেটা বাইরে দাঁড়িয়ে আর একপাশে নীলা দাঁড়িয়ে কাঁদছে। আমি নীলার দিকে এগিয়ে গেলাম আর নীলাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে নীলা, আর আপনি এইভাবে কাঁদছেনই বা কেন? আর এই ছেলেটাই বা কে? কেউ কোনো কথা বলছে না। আমি নীলার বাবার দিকে এগিয়ে গেলাম আর জিজ্ঞেস করলাম, অন্তত আপনিই বলুন কি হয়েছে, আর এই ছেলেটা বা কে, আর নীলা কেনই বা কাঁদছে? নীলার বাবা যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নীলার বাবা বলল, এটা সেই ছেলে যাকে নীলা ভালোবাসতো আর যে নীলার এত বড় সর্বনাশ করেছিল। আমি জিজ্ঞেস করলাম, ও এখানে কেন এসেছে? নীলার বাবা বলল, ও নীলাকে বিয়ে করতে চাচ্ছে। এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। নীলার বাবা বলল, যদি নীলার সাথে ওর বিয়েটা দেওয়া যায় তাহলে অন্তত নীলা নিজেকে অপরাধী ভাববে না, ও ওকে স্বামীই ভাবতে পারবে। নীলার বাবার কথাগুলো শুনে আমি আমার চোখের জলকে কোনোভাবে আটকাতে পারছিলাম না। বারবার হাত দিয়ে চোখের পানি মুছতেছিলাম। আমি আমার হাতের শাড়িটা লুকিয়ে ফেললাম। নীলা আমার দিকে একটু করুণ সুরে তাকাচ্ছিল, কিন্তু আজ আমার বড্ড খারাপ লাগছে। নীলার বাবা বলল, ছেলেটার সাথে নীলার বিয়ে দিতে ওনার কোনো সমস্যা নেই। আমি এখন শুধু নীলার দিকে তাকিয়ে আছি, হয়তো নীলাও ওর বাবার কথায় রাজি হয়ে যাবে। কিন্তু এটা ভেবে খারাপ লাগছে, নীলাকে আমি আমার ভালোবাসার কথাটাও জানাতে পারলাম না।
আমি নিজের মাথাটা নিচু করে আছি। কিছুক্ষণ পর নীলার বাবা নীলাকে বলল, তোমার কি মত মা? নীলা ছেলেটার দিকে এগিয়ে গেল। আমি ভাবলাম হয়তো জড়িয়ে ধরবে ছেলেটাকে, তাই পিছন ঘুরে চলে আসতে থাকলাম। কিন্তু পিছন ঘুরতেই প্রচণ্ড জোরে চরের একটা শব্দ শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি নীলা ছেলেটার গালে একটা চর বসিয়ে দিয়েছে আর বলছে, কুত্তার বাচ্চা, আমার সর্বনাশ করে এখন আমাকে বিয়ে করতে এসেছিস তুই? তুই কি করে ভাবলি আমি তোর মতো একটা জানোয়ারকে বিয়ে করব? নীলা ওর বাবাকে বলল, বাবা, পুলিশে ফোন দাও আর ওকে পুলিশে দিয়ে দাও। পুলিশ এসে ছেলেটাকে ধরে নিয়ে গেল। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে আছি আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নীলা এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল, কি ভেবেছেন আপনি আমি ওই লম্পটটাকে বিয়ে করব? আমি তো বিয়ে অলরেডি করে ফেলেছি। নীলা আরও বলল, আমার জন্য যে শাড়িটা এনেছেন ওটা দেবেন না আমাকে? আমি চোখের জল মুছে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আরে আপনি কি করে জানলেন? নীলা বলল, আমি সবই জানি। আমি আরও জানি আপনি আমাকে এখন কিছু একটা বলবেন। আমি আর কিছু না ভেবেই নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কেঁদে কেঁদে বললাম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি নীলা, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। নীলাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। ঠিক এভাবেই সারা জীবন আমাকে জড়িয়ে রাখবেন আপনার বুকে। এভাবে আমাদের ভালোবাসার পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটল আর শুরু হলো নতুন এক জীবনের অধ্যায়। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনার মতামত। আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।